জাবলনস্কি ডায়াগ্রাম কেউ বলতে পারবে? হ্যাঁ, জাবলনস্কি ডায়াগ্রাম কি রিলেটেড কেউ বলতে পারবে? না। আচ্ছা, ইলেকট্রনিক ট্রানজিশন, গ্রাউন্ড স্টেট, এক্সাইটেড স্টেট, একটা স্টেটের মধ্যে ভাইব্রেশনাল লেভেলের মধ্যে রোটেশনাল লেভেল, তারপরে ইন্টারস্টেট কনভার্সন, এই ব্যাপারগুলো সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, ইলেকট্রনের স্টেট সম্বন্ধে আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা, ইন্টারস্টেট কনভার্সন কি জানো? মানে রোটেশনাল লেভেল থেকে ভাইব্রেশনাল লেভেল, এগুলো না একটা ট্রানজিশন লেভেল থেকে অন্য ট্রানজিশন লেভেল? ইন্টারস্টেট কনভার্সন, ইন্টারসিস্টেম কনভার্সন, দুটো জিনিস হয়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বাদ দাও। ওকে, আমরা একেবারে বেসিক থেকেই শুরু করতে হবে, তাহলে তো মোটামুটি 2-3টে ক্লাস লাগবে অ্যাবজর্পশন ফ্লুইমেট্রি পড়াতে। অ্যাবজর্পশন ফ্লুইমেট্রি তার কমে পড়ানো যাবে না। তো ঠিক আছে, টুডে দেন লেটস ডু দিস জেল। দেখো, নেটিভ অ্যান্ড এসডিএস পেজ, বেসিক্যালি এই দুটো কিন্তু দেবযানী ম্যাডামই পড়াবে, কিন্তু যেহেতু আমার সিলেবাসেও আছে, তাহলে আমিও তোমাদেরকে একটু ব্যাপারটা নিয়ে এক্সপ্লেন করতে চাই। বাট ডোন্ট ওয়ারি, এগুলো ডিটেলসে প্রিন্সিপাল অ্যান্ড এভরিথিং ম্যাডাম পড়াবেন, যদি এখনো অলরেডি না পড়িয়ে দিয়ে থাকেন। হ্যাঁ, কারণ ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে, উনি বলেছেন যে ওগুলো উনি পড়াবেন। তো ইউ পিপল ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। ওয়েল, আমি দেখো তোমাদের সাথে একটা একটু শেয়ার করছি একটা পিডিএফ। এটা এটা দেখা যাচ্ছে, এই এই পিডিএফটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস ভেরি নাইস। আচ্ছা, ঠিক আছে, আমি যেটা তোমাদের বলছি যে এটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করছি। আর আজকে আমি একটা নোটস তোমাদের পাঠাবো একটু প্লুরিমেট্রির ওপর। আবার বলছি, 42 পাতা দেখে ঘাবড়ে যেও না, ভেরি ইজি টু স্টাডি, হার্ডলি ওইটা নর্মাল আমরা যে পাতা পাঠাই তার 5-6 পাতা ম্যাক্সিমাম হবে। অনেক বড় বড় করে লেখা সূচিপত্র ইত্যাদি ওগুলো বাদ দিয়ে পড়লে হবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা জিনিস তোমরা একটু বলবে যে এই যে ধরো তোমার এটা পেজ দেখাই, ছবি দেখাই ভালো লাগবে না, বাতাও। তোমার নেটিভ পেজ আর এসডিএস পেজ, এই দুটোর মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কি? নেটিভ পেজে তো এসডিএস ইউজ আচ্ছা, করছি না, এখানে আর কোনো এখানে জেলের ছবি দেখতে পাচ্ছ? কোনো পেজের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি স্যার। হুম, হ্যাঁ স্যার পাচ্ছি। এই এই এগুলো কি কালারের বলো তো? এই যে ব্যান্ড গুলো দেখা যাচ্ছে, এগুলো মোটামুটি কি কালারের? মানে এখানে দেখাচ্ছে পার্পল, কিন্তু অরেঞ্জ হবে। না, এটা পার্পেল হবে, যাই হোক। যেটা, হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তোমাদের, হ্যাঁ তুমি কিছু একটা বলছিলে, সৌরদীপ বলো। এসডিএস পেজটা তো ইউজ করছি প্রোটিন সেপারেশনের জন্য, তো ওখানে এসডিএস টা ইউজ হচ্ছে এক্সট্রা। আচ্ছা আর নর্মাল নেটিভ পেজে তো এসডিএস ইউজ করছি না কিছু। আচ্ছা। আর ওকে, সৌরদীপ একটা কিছু বললো, আর কে বলবে? প্রোটিনটাকে নেটিভ স্টেজে আমি সেপারেট করছি। আচ্ছা, তো মানে সেটা কি ডিফারেন্সটা কি এসডিএস পেজ আর নেটিভ পেজের মধ্যে? প্রিন্সিপালে কি ডিফারেন্স আছে, তারপর হচ্ছে প্রোটোকলে কি ডিফারেন্স আছে, তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেশনে কি ডিফারেন্স আছে। কোয়েশ্চেনটা তো এটাই আসবে যে কি ডিফারেন্স আছে দুটোর মধ্যে, বেসড অন ইটস প্রিন্সিপাল, প্রোটোকল, অ্যাপ্লিকেশন সব। যখন নেটিভ এসডিএস করছি ডিএনএ তো অলরেডি নেগেটিভলি চার্জ থাকছে। আর ডিএনএ, এসডিএস পেজে যখন প্রোটিন, হ্যাঁ যখন নর্মাল এসডিএস পেজ শুধু পেজ করি। ডিএনএ আবার এখানে কোত্থেকে চলে এলো? এখানে নেটিভ পেজ আর এসডিএস পেজ প্রোটিন সেপারেশনের জন্য। ডিএনএ ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট, যে তুমি যখন ডিএনএ কে পেজে চালাও, তোমার যদি খুব কম ডিফারেন্স ধরো যে দুটো ব্যান্ডের মধ্যে আছে, সে 1 নিউক্লিওটাইড 2 নিউক্লিওটাইড, সেগুলোকে আলাদা দেখার জন্য, বাট সেটা তো একটা ডিফারেন্ট কনসেপ্ট। সেখানে কি তুমি 30% পেজ দিয়ে চালাবে? তোমার কি মনে হয় যে এই যে আমরা যে পেজ নিয়ে ডিল করি প্রোটিনের জন্য, 6%, 8%, 10%, 12%, তাতে কোনোদিনও ডিএনএ দেখা সম্ভব? কখনোই সম্ভব হবে না। ওটা একটা ডিফারেন্ট কনসেপ্ট আছে। ওখানে আমাদের বেস
বেস সলিউশনটা থাকে 40% অ্যাক্রিলামাইড, মানে অ্যাক্রিলামাইড ডিসঅ্যাক্রিলামাইড সলিউশন, এখানে 30% অ্যাক্রিলামাইড। তো ডিএনএ কে নিয়ে এসো না, মানে ডিএনএ সেপারেশন, আমরা প্রোটিন সেপারেশনটা যে প্রিন্সিপালে করে থাকি এসডিএস বা নেটিভ পেজে, ডিএনএ সেপারেশন সেই প্রিন্সিপালে হয়ই না। আর ডিএনএ কে আমরা পেজে চালাই না, ইন রিয়ারেস্ট অফ দ্য রিয়ার কেস, যেখানে আজ থেকে 30 বছর আগে যখন স্ট্যান্ডার্ড সিকোয়েন্সিং করার পর ওটাকে জেলে চালানো হতো, যেটা আজকাল কেবি আর চালায় না, সবাই ইলেকট্রোফরেটিক্যালি সেপারেট করে, তখন ওই 40% এসডিএস নিয়ে তারপরে সেটাকে ডাইলিউট করে চালানো হতো। সে কাজ এখন আর হয় না। এই ব্যাপারটা কিন্তু একেবারে মাথায় রাখতে, যে take home message, protein separation using native and SDS page, that is completely different from DNA separation. Purpose is different, principle is different, protocol is different, and it's rarely used nowadays. DNA separation using তোমার ওই SDS, ঠিক আছে? আচ্ছা, আর কে কি বলবে বলো? এটা বাকিরাও নেটিভ পেজে প্রিন্সিপাল, নেটিভ পেজের প্রিন্সিপাল হচ্ছে আপনার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছেন, এটা মলিকিউলার মাস ওয়াইজ ওটা সেপারেট হচ্ছে। আচ্ছা, ভেরি আর গুড। এসডিএস পেজে আমি প্রোটিনটাকে অনেক কিছু দিয়ে ট্রিট করছি, তারপর ওটাকে পেজে চালাচ্ছি। না, এটা আর ভেরি গুড থাকলো। তুমি যদি বলতে ওখানে আমি শেপ এন্ড মলিকিউলার মাসের বেসিসে সেপারেট করি নেটিভ পেজে, আর এখানে কোনো শেপের ব্যাপার নেই, এখানে সিম্পলি আমি মাস বাই চার্জ রেশিওতে সেপারেট করি, তাহলে নেটিভ পেজে আমি কি শেপ এন্ড মলিকিউলার মাসের বেসিসে সেপারেট করি। আর এসডিএস পেজে হচ্ছে কোনো শেপের কোনো কনসেপ্টই নেই, ওখানে আমি মাস বাই চার্জ রেশিওটা যেহেতু কনস্ট্যান্ট, তো আলটিমেটলি নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড যা আছে, দ্যাট ইজ a measure of its mass, সেটা বেসিসে কিন্তু সেপারেট। ওকে, তো এসডিএস পেজে হচ্ছে আমার মাস বাই চার্জ রেশিও, যার যত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা বেশি তার তত মাস বেশি, তার তত চার্জ, ঠিক বললাম? যার যত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা বেশি তার তত মাস বেশি, তার তত চার্জ। তো মাস বাই চার্জ রেশিওটা কিন্তু তোমার কনস্ট্যান্টই থাকছে, ওটা চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা জানি যে ক্রুডলি বলা হয় প্রত্যেকটা দুটো অ্যামিনো অ্যাসিডের জন্য একটা নেগেটিভ চার্জ, এমনিতে দেখা গেছে 1.4 অ্যামিনো অ্যাসিডের জন্য একটা করে নেগেটিভ চার্জ। প্রোটিনটা তো লিনিয়ার, তাহলে এখানে শেপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এইটা একটা শুনলাম, আর 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 একটু শুনি। তাহলে এইটা একটা যে ওখানে শেপ এন্ড মাসের উপর, এখানে হচ্ছে তোমাকে লিখতে হবে যে পার ইউনিট মাস একটা ইউনিফর্ম চার্জ আছে, যার জন্য যার মাস, যার প্রোটিনের সাইজ, মানে নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড যত বেশি হবে তত মাস বেশি হবে, তত তার উপর চার্জ বেশি হবে। পার ইউনিট মাস কিন্তু একটা নির্দিষ্ট চার্জ আছে, আর সেটার উপর বেস করে সেপারেশন। এটা কারোর কোনো ডাউট হচ্ছে কি? বলে বলো। মানে ধরো 140টা অ্যামিনো অ্যাসিড আছে, তার উপর 100 ইউনিট নেগেটিভ চার্জ, তাহলে 280টা অ্যামিনো অ্যাসিড থাকলে 200 ইউনিট নেগেটিভ চার্জ, কিন্তু পার ইউনিট একটা কনস্ট্যান্ট নেগেটিভ চার্জ। আচ্ছা, আর কি আর কি? ও যেমনি বলেছে এসডিএস ইউজ করা হয় ওখানে, এখানে এসডিএস ইউজ করা হয় না। আর এটাকে একটু সাইন্টিফিক্যালি টার্মে কেউ বলতে পারবে এটাকে কি বলবো? আর কি ওখানে ইউজ করা হয় এখানে ইউজ করা হয় না? কে বলবে? রুদ্রজিৎ? বুঝতে পারছি না। আচ্ছা, বিটা মার্ক্যাপটোইথানল বা ডাইথায়োট্রাইটল, এই দুটো যে কোনো একটা, দুটো একসাথে ব্যবহার করা হয় না, এই দুটো এসডিএস পেজে কেন ব্যবহার করা হয় কেউ বলতে পারবে? ডাইসালফাইড বন্ড ভাঙার জন্য। ডাইসালফাইড বন্ড ভাঙার জন্য। তা ডাইসালফাইড বন্ড ভাঙাটার প্রসেসটাকে কি বলা হচ্ছে? হোয়াট ইজ দ্য প্রসেস কল্ড? মানে এদেরকে কি এজেন্ট বলা হবে? এই বিটা মার্ক্যাপটোইথানল রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট, এক্স্যাক্টলি। তাহলে এদেরকে রিডিউসিং এজেন্ট বলা হচ্ছে। এরা এস বন্ড এস কে এসএইচ এ কনভার্ট করছে, রাইট?
নেক্সট হচ্ছে এই যে এসডিএস যে জিনিসটা করছে সেটাকে কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রসেস কল্ড? SDS is an anionic detergent. তাহলে SDS is an anionic detergent. বিটা মার্কআপ তো ইথানল বা DTT বা ডাইথায়োটাইটাল, বিটা আইনি বা DTT ডাইথায়োটাইটাল, এগুলো হচ্ছে কি রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, তাহলে SDS anionic detergent এটাকে আমরা কি বলে থাকছি, কি এজেন্ট বলি, বা এটা কি করে কে বলবে? এটা হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন ভেঙে দেয়, আর মানে ওভারঅল চার্জটাকে নেগেটিভ করে দেয় প্রোটিনের, মানে যদি পজিটিভও থাকে। হ্যাঁ, তো এই জিনিসটাকে কি বলা হয়, এই যে প্রসেসটা এসডিএস যে কাজটা করে এটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড ডিনেচারেশন, তাই তো? খুব সিম্পল টার্ম। ওকে, তাহলে এসডিএস টা হচ্ছে, এসডিএস পেজটা ক্যারি আউট করা হয় ডিনেচারিং এন্ড রিডিউসিং কন্ডিশনে। নেটিভ পেজ ক্যারি আউট করা হয় গিয়ে হচ্ছে নন রিডিউসিং, নন ডিনেচারিং নেটিভ কন্ডিশন অফ প্রোটিন। নন রিডিউসিং, নন ডিনেচারিং নেটিভ কন্ডিশন অফ প্রোটিন, এটাই তোমার ক্যারি আউট করা হয় গিয়ে হচ্ছে তোমার নেটিভ পেজ। আর এসডিএস পেজের ক্ষেত্রে সেই কন্ডিশনটা হচ্ছে রিডিউসিং এন্ড ডিনেচারিং কন্ডিশন। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। এইটা একটা গেল। আরেকটা হচ্ছে গিয়ে একটাই আমি শেপ এন্ড মলিকিউলার মাসের উপর সেপারেট করছিলাম, এখানে আমি সেপারেট করছি হচ্ছে নাম্বার অফ অ্যামিনো অ্যাসিডস ইন আ প্রোটিন, সিম্পল বেস করে। ঠিক আছে, যাই হোক, এরপরে আর 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 কি ডিফারেন্স আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে নেটিভ পেজ, এটা তো একটা অসাধারণ নেটিভ পেজের ছবি আমার মনে হচ্ছে। এত সুন্দর নেটিভ পেজ তো আমি আমার জীবনেও দেখিনি কোনোদিনও। তো এই ধরনের নেটিভ পেজ কি তুমি মানে একটা নেটিভ পেজ আর একটা এসডিএস পেজ, তুমি যদি জেল দুটো, মানে যাকে বলবো আমি মরফোলজি বলবো আর কি বলবো, হ্যাঁ, জেল দুটোকে কম্পেয়ার করো একে অপরের সাথে, কি ডিফারেন্স পাবে বলো তো? ধরো একটা সেম সেল লাইজেট আমি দিলাম, সেটার আমি একটা এসডিএস পেজ চালালাম আর একটা নেটিভ পেজ চালালাম, কি ডিফারেন্স পাবে একটু আমায় বলবে? আইডিয়া নেই। নেটিভ পেজে ওই ব্যান্ড বা শিয়ার টাইপের দেখা যায় বেশি। গুড, অ্যাবসলিউটলি ঠিক কথা। তাহলে নেটিভ পেজের ক্ষেত্রে যেটা হচ্ছে ব্যান্ড বেশি না, ও যেটা বললো শিয়ারিং ব্যাপারটা প্রচুর হচ্ছে, একটা স্মিয়ার যেটাকে আমরা বলছি। যে এইখানে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই জেলের ছবিটা, এই জেলের ছবিতে কিন্তু খুব ক্লিয়ার ব্যান্ড বোঝা যাচ্ছে না, আর কোনো শার্প ব্যান্ড অ্যাবসলিউটলি নেই। হ্যাঁ, কোনো ক্লিয়ার বা শার্প ব্যান্ড কিন্তু এর মধ্যে নেই। কিন্তু এইটা যদি এসডিএস পেজ হতো, মানে এত ভালো নেটিভ পেজ ইউজুয়ালি দেখা যায় না, এটা যদি এসডিএস পেজ হতো, এখানে কিন্তু তুমি প্রত্যেকটা ব্যান্ডকে খুব শার্পলি এবং ক্লিয়ারলি বুঝতে পারতে। এবং এরকম যে একটা স্মিয়ার টাইপের হয়ে গেছে, স্মিয়ার টাইপের হয়ে গেছে, এই স্মিয়ারিংটা কিন্তু আমরা দেখতে পেতাম না। তাহলে এসডিএস পেজে ব্যান্ড দ্য শার্প অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে। নেটিভ পেজে হচ্ছে there is a smearing effect and no clear bands of protein are usually observed. এইবার একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে একটা একটা কথা বললো সায়ন দাস যে অ্যানায়নিক ডিটারজেন্ট একটা ওভারঅল নেগেটিভ চার্জ দেয়। এই নেগেটিভ চার্জটা দেওয়ার জন্য কি হয়, প্রোটিনটা কোন দিকে মাইগ্রেট করে, এটা সুপর্ণা বলবে। যে এসডিএস পেজে এসডিএস তো আমাদের ইউজ করা সম্ভব না, আমরা এসএলএস ইউজ করি। ঠিক আছে, এসএলএস ইউজ করি, যেটা একটা অ্যানায়নিক ডিটারজেন্ট, একটা ওভারঅল নেগেটিভ চার্জ দিচ্ছে প্রোটিনকে। প্রোটিনটা নেগেটিভ চার্জ দেওয়ার জন্য প্রোটিনটা কোন দিকে মাইগ্রেট করবে, কে বলবে? এই সুপর্ণা, প্রোটিনের নেগেটিভ চার্জ, অ্যানোডের দিকে। হ্যাঁ, কি
হ্যাঁ অ্যানোডের দিকে অবভিয়াসলি মানে পজিটিভলি চার্জ ইলেকট্রোডের দিকে ও মাইগ্রেট করবে, নেগেটিভ চার্জ থাকার জন্য পজিটিভলি চার্জ ইলেকট্রোডের দিকে মাইগ্রেট করবে। কিন্তু যখন আমি প্রোটিনকে কোনো অ্যানায়নিক ডিটারজেন্ট দিয়ে ট্রিটই করছি না তখন কি হবে? তখন কি হবে? ঠিক আছে, আমি তো নেটিভ পেজে আমার প্রোটিনকে কোনো অ্যানায়নিক ডিটারজেন্ট দিয়ে ট্রিট করি না, তাহলে ফরগেট অ্যাবাউট ওই এফেক্টটা তো সেম আছে, যেটা আমরা আর কি দেখবো যে মানে বা ম্যাডাম তোমাদের পড়াবেন যে এক্স্যাক্টলি সেপারেশনটা কি করে হয়। ডিফারেন্সিয়াল মাইগ্রেশন অফ গ্লাইসিন আয়ন and chloride ion in stacking gel and resolving gel. Differential migration of chloride ion and glycine ion in stacking gel and resolving gel. Accordingly, it creates a pull, মানে একটা প্রথমে স্যান্ডউইচ অবস্থায় থাকে তারপরে প্রোটিনটার উপর একটা পুল ক্রিয়েট করে, হ্যাঁ, which results in its migration. Forget about that. But basic criteria is এই যে ডিফারেন্সিয়াল মাইগ্রেশনটা হচ্ছে কারণ গ্লাইসিন অ্যানায়নিক ফর্মে থাকছে, ঠিক আছে, ইয়ে অ্যানায়নিক ফর্মে থাকছে, ক্লোরাইড আয়ন অ্যানায়নিক ফর্মে থাকছে এবং ওটা অ্যানোডের দিকে পজিটিভলি চার্জ ইলেকট্রোডের দিকে মাইগ্রেট করছে। তো আমার যেটা ব্যাপার হচ্ছে, বাট প্রোটিনটাও অবভিয়াসলি অ্যানায়নিক ডিটারজেন্ট দিয়ে ট্রিট করা হচ্ছে বলে ওর উপরে পুরোপুরি নেগেটিভ চার্জ থাকছে, তো ওটা পজিটিভলি চার্জ ইলেকট্রোডের দিকে মাইগ্রেট করছে। বাট এখানে আমার যে এক্সিস্টিং কোয়েশ্চেন যেটা থেকেই যাচ্ছে সেটা হচ্ছে যে এইগুলো ব্যাপারটা তো হলো, কিন্তু যখন আমি নেটিভ পেজে কোনো অ্যানায়নিক ডিটারজেন্ট দিয়ে ট্রিটই করছি না তখন ওটা মাইগ্রেট কিভাবে? আবার বলছি মাইগ্রেট করার প্রিন্সিপালটা কিন্তু অলমোস্ট সেম। এসডিএস পেজ, নেটিভ পেজ দুটোতেই কিন্তু ওই ডিফারেন্সিয়াল মাইগ্রেশন অফ ক্লোরাইড আয়ন এন্ড গ্লাইসিন আয়ন which sandwiches the protein and creates the pull on it afterwards, তো সেই কনসেপ্টে কিন্তু মাইগ্রেশনটা হয় ফর বোথ এসডিএস এন্ড নেটিভ পেজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইনিশিয়ালি তাহলেও প্রোটিনটাকে নেগেটিভলি চার্জ হতে হবে, তাহলে পুরো প্রোটিন কিন্তু এখানে তো আমি কোনো অ্যানায়নিক ডিটারজেন্ট ইউজ করছি না, তাহলে প্রোটিনটা নেগেটিভলি চার্জ কি করে হবে? কে বলবে? একটু মাথা ইউজ করো। স্যার প্রোটিনটাকে কোনো বাফারে রেখে আমি ভেরি গুড, একটা 100 আউট অফ ওভারঅল চার্জ দিচ্ছি, তো সেই চার্জের উপর বেস করে মাইগ্রেট হচ্ছে। রাইট, প্রোটিনটাকে একটা আমরা একেবারে ইনিশিয়াল কনসেপ্টে পড়েছিলাম, আয়ন এক্সচেঞ্জেও তোমরা সেই অলমোস্ট সেম কনসেপ্টই পড়েছো। সেই প্রোটিনটাকে আমরা একটা বাফারে রেখে কিন্তু আমরা একটা ওভারঅল নেগেটিভ চার্জ দিচ্ছি যেটার বেসিসে ও মাইগ্রেট করছে। এবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তুমি একটা প্রোটিনকে আর এসডিএস পেজ কেন করবে বলো? হ্যাঁ, একটা এসডিএস পেজ ইজ আ অ্যানালিটিক্যাল as well as a প্রিপারেটিভ পেজ, বা নেটিভ পেজও তাই অ্যানালিটিক্যাল বা প্রিপারেটিভ পেজ। হোয়াট ডু ইউ মিন বাই অ্যান অ্যানালিটিক্যাল এন্ড আ প্রিপারেটিভ টেকনিক, কে বলবে? অ্যানালিসিস যখন করছি, হ্যাঁ, অ্যানালিসিস যখন অ্যানালিটিক্যাল টেকনিকে আমি প্রোটিনের কোনো কনসেন্ট্রেশন বা পিওরিটি বা প্রোটিনটা আদৌ প্রেজেন্স আছে কিনা এগুলো চেক করছি। আর প্রিপারেটিভে আমি সাবসিকুয়েন্ট কোনো স্টেজ পিওরিটি, প্রোটিনটা কতটা আছে, তারপর হচ্ছে যে প্রোটিনটার মলিকিউলার ওয়েট কি, প্রোটিনটার ফিজিওলজিক্যাল স্টেট কি, মোনোমার, ডাইমার, টেট্রামার, অক্টামার, এই সব চেক করতে পারি। আর প্রিপারেটিভে আমি সাবসিকুয়েন্ট কোনো স্টেজের জন্য প্রোটিনটাকে আমি প্রিপেয়ার করছি, যেমন সেজন্য প্রিপারেটিভ বলছি। যেমন যেমন হয়তো কোনো রিকম্বিনেন্ট প্রোটিন আমি নিলাম, তো সেটাকে আমি যখন সেপারেট করব তখন প্রিপারেশন করার জন্য পিওরিটি করবে মানে পিওর প্রোটিনটাকে নিতে হবে, তো সেখানে প্রিপারেটিভ টেকনিক ইউজ করা যেতে পারে। হ্যাঁ, মানে ওইটা হয় না, কারণ তুমি একটা রিকম্বিনেন্ট প্রোটিন যখন, তোমার কনসেপ্ট আইডিয়াটা ঠিক আছে, তুমি একটা রিকম্বিনেন্ট প্রোটিন যখন তৈরি করছো, তোমার রিকম্বিনেন্ট প্রোটিনটা তৈরি করার আইডিয়াই হচ্ছে যে তুমি সেই প্রোটিনটা দিয়ে একটা কিছু কাজ করতে পারবে।
কিন্তু তুমি একটা এসডিএস পেজ থেকে মেরে কেটে 20 মাইক্রোগ্রামের বেশি প্রোটিন কিন্তু কোনোভাবে প্রিপারেটিভ ওয়েতে পেতে পারবে না। আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তুমি নেটিভ পেজে তবু ঠিক আছে, এসডিএস পেজ মানে প্রোটিনটাকে অলরেডি তুমি ডিনেচার করে ফেলেছো, তুমি একটা রিকম্বিনেন্ট তুমি ইনসুলিন বানানো, হ্যাঁ, বা তুমি অন্য কোনো একটা প্রোটিন বানাবে, ধরো ল্যাক্টালবুমিন বানাবে। তো এই যে প্রোটিন গুলো বানাচ্ছ, ল্যাক্টালবুমিন, ইনসুলিন, এগুলো তো তুমি কোনো একটা কাজের জন্য বানাচ্ছ। তুমি এসডিএস পেজে চালাচ্ছ, ওটা ডিনেচার হয়ে যাচ্ছে। নেটিভ বলবে স্যার আমি নেটিভ পেজে চালাবো, ফাইন, ডিনেচার হচ্ছে না। কিন্তু তারপর তুমি ওটাকে পেজ থেকে যখন আইসোলেট করছো, তুমি এতটাই কম কনসেন্ট্রেশনে পাবে, ওটা কিন্তু তুমি ওটা দিয়ে কোনো ফাংশনাল কিছু করতে পারবে। দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি যখন একটা সেলের লাইজেটে যা প্রোটিন আছে সেগুলোকে আইসোলেট করে মাস স্পেকট্রোমেট্রি করি, তো সেটাও তো একটা প্রিপারেটিভ ব্যাপার যে তুমি প্রোটিনটাকে প্রিপেয়ার করলে ফর মাস স্পেকট্রোমেট্রি অ্যানালিসিস। হ্যাঁ, whenever you prepare the protein for some assay, ঠিক আছে, তুমি হয়তো হিউম্যান অ্যাপ্লিকেশন করতে পারছো না অত কম অ্যামাউন্ট দিয়ে, বা অন্য কোনো অ্যাপ্লিকেশন করতে পারছো না, তুমি ফাংশনাল অ্যাসে করতে পারো, প্রোটিনের অ্যাক্টিভিটি কতটা আছে আর কতটা ইয়ে আছে সেটা তুমি করতে পারো। বা তুমি অন্যান্য কোনো সেকেন্ডারি টেকনিক, যেমনি আমি যেটা বলছি যে তোমরা সবাই করেছো, যে প্রোটিনটাকে আইসোলেট জেলে চালিয়ে নিয়ে তারপরে তুমি জিনিসটাকে আর কি করবে যে তুমি মাস স্পেকট্রোমেট্রি করবে। So you are also preparing the protein for the same purpose. তা এই জিনিসগুলো করা যেতে পারে, ঠিক আছে। এবং এই দুটো টেকনিকই কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপারেটিভ। প্রিপারেটিভ হচ্ছে যেখানে আমি প্রোটিনটাকে প্রিপেয়ার করছি ফর ফার্দার স্ট্রাকচারাল অ্যানালিসিস, ফাংশনাল অ্যানালিসিস, অর ফর সাম কাইন্ড অফ বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন। ইউ ক্যান ডু ইট উইথ এসডিএস অ্যান্ড নেটিভ পেজ। কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গাতেই থেকে যাচ্ছে যে এসডিএস পেজে তো আমি অ্যানায়নিক ডিটারজেন্ট দিয়ে এটাকে নেগেটিভ করলাম, এখানে ও বলছে যে আমি বাফারে রেখে নেগেটিভ করবো। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে কি ধরনের বাফারে তুমি রাখবে, এটা আমাকে একটু বলবে যে কি ধরনের বাফারে তুমি রাখবে। হ্যাঁ, কি ধরনের বাফারে রাখবে? হাই পিএইচ এর ব্যাপারে। হাই পিএইচ এর বাফারে। দেখো ইউজুয়ালি আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাফার সিস্টেম যেগুলো ইউজ করা হয়। যেমনি এসডিএস পেজের ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ ফ্রিজ বাফার ইউজ করি। ফ্রিজ বাফার পিএইচ 6.8 হচ্ছে স্ট্যাকিং জেলের জন্য, আর ফ্রিজ বাফার প্রিসেন্সিয়াল বাফার পিএইচ 8.8 হচ্ছে রিজলভিং জেল। এবং তার সঙ্গে তোমার গ্লাইসিন থাকে, ফ্রিজ গ্লাইসিন তোমরা জানোই, ফ্রিজ গ্লাইসিন থাকে, গ্লাইসিন অবশ্যই থাকে। এবং ইউ হ্যাভ ফ্রিজ এইচসিএল মানে ক্লোরাইড আয়নও থাকে। কিন্তু নেটিভ পেজের ক্ষেত্রে কিন্তু আরো অনেক বাফার সিস্টেম আছে, যেমনি বিস্ট্রিজ বাফার সিস্টেম। এটা দেখা যাচ্ছে এখানে অ্যাসে প্রোটোকল লেখা আছে। হ্যাঁ স্যার। বিস্ট্রিজ বাফার সিস্টেম, তারপরে অ্যাসিটেট বাফার সিস্টেম। উইল সি, আমরা একটু দেখি। এতটাই প্রবলেম হচ্ছে, আরে বাফারটা দেখাতে দে বাবা। কোথায় গেল আমার বাফার? যাই হোক, এখানে কোথাও একটা আছে। তো আমরা এখানে আকাশে কথা এতটা মানে এই পিডিএফটা বাজে। আচ্ছা যাই হোক, আমি তোমাদের এমনি বলছি, এটা তোমরা একটু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে যে আমরা 2-3 ধরনের বাফার সিস্টেম কিন্তু এমনিতে ব্যবহার করে থাকি, ঠিক আছে, এই এই পার্টিকুলার জিনিসের জন্য। ইউ কুড
could use the acetate buffer system, you could use the Bistris buffer system, you could use the this tris HCl buffer system, glycine এবং তোমার ইয়ে দিয়ে থাকবে, গ্লাইসিন থাকবে এবং অবভিয়াসলি ক্লোরাইড থাকবে। বাট সেই জায়গায় অন্য অ্যামিনো অ্যাসিডও কিন্তু অন্য বাফার সিস্টেমে ইউজ করা হয়েছে, যেমন এল অ্যালানিন ইউজ করা হয়েছে। তো এইগুলো তো তোমাদের ম্যাডাম বলবেন, কারণ এগুলো এখন বললে তোমরা বুঝতেও পারবে না, ঠিক আছে। এখানে যেমনি অ্যাসিডের সিস্টেম ইউজ করা হয়েছে, এখানে যেমনি অ্যালানিন ইউজ করা হয়েছে, হোয়াটএভার, এগুলো তোমরা এখন বললে বুঝতেও পারবে না যে এগুলোর এক্সাক্ট ফাংশনটা কি। আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমরা একটা প্রিজাম্পশন কিন্তু সবসময় করে নিই যে most of the 99% of the occurring proteins have a PI between 3 to 8, 3 থেকে 8 এর মধ্যে কিন্তু PI থাকবে। তাহলে যদি আমি 8 এর থেকে বেশি বাফারের pH রাখি, তখন প্রোটিনটা কি ধরনের চার্জ হবে? কে বলবে? সুপর্ণা বলবে। Most of the naturally occurring proteins that we take and we isolate using SDS or native phase have a PI between 3 to 8. তারপর তাহলে যদি সেটাকে আমি 8 এর থেকে উপর বাফার সিস্টেমে রাখি, ঠিক আছে, তাহলে সেটা কি চার্জ থাকবে? সুপর্ণা, কেউ পারবে না? নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ থাকবে। তাহলে আমরা এই যে তিনটে ধরনের বাফার সিস্টেম ইউজ করতে পারি, মানে একবারে একটা ইউজ করা যায়, ইট ইজ বেসড অন দ্য টাইপ অফ প্রোটিন ইউ আর আইসোলেটিং, ঠিক আছে। আপ টু 9.5 বাফারের পিএইচ রাখা যেতে পারে, 7.3 থেকে 9.5, এই তিনটে সিস্টেম ইউজ করে। এবার তোমার চয়েস হচ্ছে তুমি কোন বাফার ইউজ করবে, বেসড অন দ্য প্রোটিন ইউ আর সেপারেট, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লিটলি তোমার চয়েস। কিন্তু ধরো যদি কোনো প্রোটিনের পিআই এক্সেপশনাল কেস 9.5 এর বেশি হলো, তখন কি হবে? তখন কি হবে? এনি আইডিয়া? তাহলে কত তো প্রোটিন আছে, তুমি একটা সেটাকে হোলসেল নিয়েছো, অত প্রোটিন আছে। হ্যাঁ, 99.5% প্রোটিনের পিআই 3 থেকে 8 এর মধ্যেই থাকবে। ফলে তুমি যদি তার থেকে বেশি পিএইচ এর ব্যাপার নাও, এমনি নেগেটিভ হবে এবং ওটা কিন্তু মাইগ্রেট করবে টুয়ার্ডস দ্য অ্যানোড। কিন্তু যদি তার থেকে বেশি হয় তখন কি হবে? হ্যাঁ, টাইম রিসার্চ কিছু বলছিল, বলো। তাহলে ওটা প্রোটিনটাকে উল্টো দিকে মাইগ্রেট করাতে হবে, মানে যেটা পজিটিভের দিকে মাইগ্রেট করছিল ওটা নেগেটিভের দিকে মাইগ্রেট করবে কম পিএইচ এর ব্যাপারে রেখে। এক্স্যাক্টলি এইটা হচ্ছে গিয়ে কিন্তু ব্যাপারটা, যে বাট এটা করা হয় না। তার কারণ হচ্ছে তোমার বাকি প্রোটিন গুলোও তো তাহলে উল্টোপাল্টা মাইগ্রেট করে যাবে, সেটা হয় না। তুমি যদি সেল লাইজেট আইসোলেট করতে চাও নেটিভ বেস দিয়ে, এবং যদি কোনো প্রোটিন, মানে কিছু প্রোটিন তো হবেই যেটা পিআই ধরো বেশি, তোমার 9.5 এর টাইম থেকে আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু হেল্পলেস, ইউ ক্যানট ডু এনিথিং, ইউ ক্যানট resolve that protein using a native phase। তুমি সেই প্রোটিনটাকে নেটিভ ফেজের সাহায্যে রিজলভ করতেই পারবে না। একমাত্র ইফ ইউ আর সো ডিটারমাইন্ড যে না ওটাই আমার একমাত্র প্রোটিন যেটা আমি নেটিভ ফেজের সাহায্যে রিজলভ করতে চাই, তাহলে কিছু করার নেই। সায়েন্স রিসার্চ যেটা বললো সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, তোমাকে ইলেকট্রোড দুটো উল্টো করে দিতে হবে। You take it in a buffer of pH 7.3, 7.58 and তোমাকে ইলেকট্রোড দুটো উল্টো করে দিতে হবে। Now this will move towards the cathode. Instead of moving towards the anode, this will move towards the cathode. ঠিক আছে? So this is one of the biggest disadvantage of native phase compared to SDS phase. SDS phase you are capable of adding a uniform negative charge to all the proteins based on their masses. Okay, native phase কিন্তু তা হয় না। Native phase কিন্তু তা পায় না। Depending upon the PI of the protein actually develop a negative charge, and in exceptional cases, দেখো এইটা নিয়ে এমনি ঘাবড়ানোর কিছু নেই, এগুলো হয় না। in exceptional cases কোনো প্রোটিনের pH যদি তোমার 10 এর উপর হয়, তাহলে that will have a positive charge. Now
you have no other options but you have to change the electron. একমাত্র সেইভাবে তুমি ওই প্রোটিনকে রিজলভ করতে পারবে, আর কোনোভাবে পারবে না। So native phase is not at all a good technique to resolve protein from a cell lysate, বা এটা কিন্তু করা হয় না। নেটিভ ফেজ এখন আর এমনিও করা হয় না, যাই হোক। বাট ওই ধরনের যেখানে তোমার একটা মিক্সচার অফ অনেক প্রোটিনস আছে, সেগুলো রিজলভ কিন্তু তোমার নেটিভ ফেজ দিয়ে করা যায় না, যেটা কিন্তু এসডিএস ফেজ দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। তো এটা এতক্ষণ অবধি তো যা দেখা গেল নেটিভ পেজের কিছু ড্রব্যাক দেখা গেল, এবার হচ্ছে অ্যাডভান্টেজ। কিছু অ্যাডভান্টেজ বলো তাড়াতাড়ি, 7 মিনিট আছে আর, বলো কিছু অ্যাডভান্টেজ। যেটা এক্ষুনি আমি সায়ন বিশ্বাসকে বললাম যে তুমি এসডিএস পেজে কিন্তু প্রোটিনটাকে ডিনেচার করে দিচ্ছ, তারপরে সেটা ফাংশনাল অ্যাসে করা খুব ডিফিকাল্ট, অসম্ভব বলছি না, কারণ তুমি যেই প্রোটিনটাকে জেল থেকে আইসোলেট করছে, জেল থেকে আইসোলেট করা মানে কি, এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না। ওই ব্যান্ডটাকে তুমি কেটে নিচ্ছ, নিয়ে তুমি কিছু রিয়েজেন্টস দিয়ে ট্রিট করছো। বাট এই যে ট্রিট করে আইসোলেট করার ব্যাপারটা, এখানে একটা এমনি তোমার এসডিএস এর জন্য ডিনেচারেশন হয়েছে, এখানে কিন্তু আরো ডিনেচারেশন হয়। তো আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে আমরা জানি, এই যে ধরো তোমরা ব্যান্ড, আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই, এই যে ধরো তোমরা ব্যান্ড দেখতে পাচ্ছ প্রোটিনের, এই ব্যান্ড গুলো দেখার জন্য এখানে কিন্তু কম করে 50 ন্যানোগ্রাম প্রোটিন আছে। 20 থেকে 30 ন্যানোগ্রাম প্রোটিন না হলে তুমি কিন্তু কুম্যাসি দিয়ে স্টেন করে দেখতে পাবে না। আর এটাই পার্পল কালারের ব্যান্ডই আসবে, কারণ এখানে R250 ইউজ করা হচ্ছে। তোমরা যে ডাইটা ওখানে স্টেন করার জন্য ইউজ করো, ওটা হচ্ছে কুম্যাসি G250। G250 থেকে R250 রেজলিউশন কিন্তু আরো অনেক বেটার, মানে ও আরো অনেক কম প্রোটিনকে ডিটেক্ট করতে পারে, এবং ও কিন্তু এরকম পার্পল ব্যান্ডই দেয় R250, ঠিক আছে। বাট R250 ও থিওরিটিক্যালি 20 ন্যানোগ্রামের কম প্রোটিন হলে জীবনেও করতে পারবে। কুম্যাসি R250 ও মিনিমাম 20 ন্যানোগ্রাম প্রোটিনের কমে কখনো করতে পারবে না। তাহলে তোমাকে সিলভার স্টেন করতে হবে। সিলভার স্টেন করে তুমি কি আরো একটু বেটার ইয়ে পাবে, এই তলারটা বোধহয় সিলভার স্টেন, হ্যাঁ এটা আমার মনে হচ্ছে না, এটাও G250। সিলভার স্টেন কালো আছে, ঠিক আছে। সিলভার স্টেনিং করতে হবে, সেখানে তুমি 1 থেকে 5 ন্যানোগ্রাম অবধি প্রোটিন করতে পারবে। কিন্তু এই 1 থেকে 5 ন্যানোগ্রাম বাই সিলভার স্টেনিং বা 20 ন্যানোগ্রাম অ্যাবভ প্র্যাকটিক্যালি বাই কুম্যাসি স্টেনিং, এইটুকু প্রোটিন তুমি আইসোলেট করে করবেটা কি কাজ? আর দ্বিতীয় হচ্ছে ডিনেচার্ড হয়ে যাওয়ার পর তুমি এমনি কোনো কাজ করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে নেটিভ পেজে অ্যাটলিস্ট তোমার প্রোটিনটা ডিনেচার হচ্ছে। ডিনেচার না হওয়ার দরুন তুমি কি স্টাডি করতে পারছো? প্রোটিনের ফিজিওলজিক্যাল স্টেট তুমি স্টাডি করতে পারছো। ধরো প্রোটিনটা ডাইমার না টেট্রামার, প্রোটিন কমপ্লেক্সেস, সেই প্রোটিনটা কি অন্য একটা প্রোটিনের সঙ্গে কোনো কমপ্লেক্স তৈরি করেছে, সেই প্রোটিনটা কি অন্য কোনো লিগ্যান্ডের সাথে কমপ্লেক্স তৈরি করেছে, এইগুলো কিন্তু তুমি নেটিভ পেজে ধরতে পারবে। কিভাবে? না, প্রোটিনের নেটিভ পেজেরও মার্কার আছে, যদিও সেটা খুব একটা অ্যাকিউরেট না, ঠিক আছে। এবং তুমি যখন গ্রেডিয়েন্ট জেল চালাবে নেটিভ পেজে, তখন আরেকটু বেটার ভাবে মলিকুলার ওয়েট করতে। তো যদি মোনোমার হয়, সে প্রোটিনটা হচ্ছে 20 কেডি, কিন্তু তুমি ব্যান্ড পাচ্ছ 40 কেডির কাছাকাছি, তো সেটা কিন্তু ডাইমারিক ফর্মে আছে। তুমি ব্যান্ড পাচ্ছ 80 কেডির কাছাকাছি, সেটা কিন্তু টেট্রামারিক ফর্মে আছে। তোমার 20 কেডি প্রোটিন, আরেকটা প্রোটিন হচ্ছে গিয়ে তোমার 30 কেডি, কিন্তু তুমি 20-30 এর জায়গায় ব্যান্ড পাচ্ছ না, অবশ্যই এরকম হবে না। প্র্যাকটিক্যালি তুমি দু জায়গাতেই ব্যান্ড পাবে, প্লাস তুমি 50 এর জায়গায় আরেকটা ব্যান্ড পাচ্ছ, প্লাস তুমি 50 এর জায়গায় আরেকটা ব্যান্ড পাচ্ছ। তার মানে কি? তার মানে হচ্ছে যে তুমি প্রোটিনটা কমপ্লেক্স তৈরি করছে, 20 কেডি আর 30 কেডি একসাথে কমপ্লেক্স তৈরি করছে, করে 50 কেডি তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। বা তুমি দেখলে যে 20 কেডি থেকে একটু ওপরে দিচ্ছে, তোমার সন্দেহ হলো এটা কি কোনো লিগ্যান্ডের সাথে কমপ্লেক্স তৈরি করছে। তুমি জেল থেকে জিনিসটাকে এক্সাইজ করলে, করার পর তুমি কি করলে না, সেটার মাস স্পেকট্রোমেট্রি অ্যানালিসিস করলে। তুমি জেল থেকে জিনিসটাকে এক্সাইজ করলে, করে কি করলে না, তুমি সেটার মাস স্পেকট্রোমেট্রি অ্যানালিসিস করলে, করে এবার তুমি কি দেখতে পাচ্ছ, মাস স্পেকট্রোমেট্রিতে দেখতে পাচ্ছ যে তুমি প্রোটিনটা আছে, তার সঙ্গে কিন্তু তুমি আরেকটা লিগ্যান্ডেরও ব্যান্ড পাচ্ছ।
ঠিক আছে, তার সঙ্গে কিন্তু তুমি একটা লিগ্যান্ডেরও ব্যান্ড পাচ্ছ। ওকে, সে এটিপি মলিকিউলস এর অনেকগুলো ব্যান্ড পেলে, তার মানে কি তোমার প্রোটিনটা কিন্তু এটিপি মলিকিউলের সঙ্গে বাইন্ড করতে সক্ষম। তা এই যে স্টাডি গুলো, আবার তুমি দেখছো দুটো প্রোটিন তুমি চালিয়েছো, দুটোই 20 কেডি, কিন্তু একটার মাইগ্রেশন অনেক কম কম্পেয়ার টু আরেকটার মাইগ্রেশন। তার মানে কি যেটার মাইগ্রেশন কম সেটা কিন্তু একটা এক্সটেন্ডেড কনফার্মেশনে আছে, মানে শেপ ওয়াইজ যেটার মাইগ্রেশন বেশি সেটা কিন্তু অনেক ছোটখাটো, যেটার মাইগ্রেশন কম সেটা কিন্তু অনেকটা এক্সটেন্ডেড কনফার্মেশনে আছে। এইভাবে তুমি শেপ অফ দ্য প্রোটিনও কিন্তু ডিটারমাইন করতে পারো ইউজিং নেটিভ পেজ। বোঝা গেল? তাহলে ফিজিওলজিক্যাল স্টেট অফ দ্য প্রোটিন, প্রোটিন প্রোটিন কমপ্লেক্স ফরমেশন, প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স ফরমেশন, শেপ অফ দ্য প্রোটিন, এই সবই কিন্তু নেটিভ পেজের সাহায্যে ডিটারমাইন করা যায়। ওই যে 20 কেডি 40 কেডি 80 কেডি, তার মানে মোনোমার ডাইমার টেট্রামার এরকম কমে থাকছে, বা একটা 20 কেডি আছে একটা 30 কেডি, দেখছো যে 20-30 আছে আবার 50-এও আছে, তার মানে কি হচ্ছে কমপ্লেক্স ফর্ম করছে। 20 থেকে একটু ওপরে, তার মানে নিশ্চয়ই ওটা কোনো লিগ্যান্ডের সাথে কমপ্লেক্স ফর্ম করে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে গিয়ে হচ্ছে যে তোমার দুটো 20 কেডির প্রোটিন, একটা বেশি মাইগ্রেট করেছে একটা কম করেছে, মানে দুটো শেপে ডিফারেন্স আছে। এগুলো কিন্তু তোমার ধরা যাবে গিয়ে হচ্ছে নেটিভ পেজ, যেগুলো কিন্তু এসডিএস পেজে ধরা যাবে না। ওকে, তাহলে এসডিএস পেজ কিন্তু আবার আমি যখন একটা প্রোটিন চেইন পিউরিফাইড ফর্ম আইসোলেট করতে চাইছে মাস স্পেকট্রোমেট্রি অ্যানালিসিস ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু ওটা খুব প্রেফার করি। লাস্ট একটা জিনিস বলে আমি, এবং অন্যান্য সব অ্যানালিসিস মোনোমারিক ফর্ম কত, এক্সাক্ট মলিকিউলার ওয়েট, এটা কিন্তু এসডিএস পেজেই ধরা যায়। নেটিভ পেজে কিন্তু গ্রেডিয়েন্ট জেল না চালালে কখনো এক্সাক্ট মলিকিউলার ওয়েট ধরা যাবে না। তাও গ্রেডিয়েন্ট জেলেও বোঝা যায় না ঠিক করে, এক্সাক্ট মলিকিউলার ওয়েট যে ব্যাপারটা সেটা কিন্তু এসডিএস পেজেই তুমি ধরতে পারবে। আচ্ছা, এইবার বলো নেটিভ পেজের লাস্ট কোয়েশ্চেন তোমাদের, আর 1 মিনিট 19 সেকেন্ড। এই যে কাজগুলো ফিজিওলজিক্যাল স্টেট ধরা, ডাইমার না টেট্রামার, প্রোটিন প্রোটিন কমপ্লেক্স ধরা, এই সেম জিনিসগুলো যদি আমি এসডিএস পেজে করতে চাই তাহলে কি করা সম্ভব? ইজ ইট পসিবল? তাড়াতাড়ি বলো, 5 সেকেন্ড। না স্যার, প্রোটিনটাকে তো করা যায়। তুমি নিজেই বলেছিলে যে ওই ইলেকট্রন মাইক্রোস্কোপির এর সময় যে ক্রস লিঙ্কার ইউজ করছো। So if you cross link the protein, then you can do it. Like if you use EGS, if you use glutaraldehyde, the most common protein cross linker, সেক্ষেত্রে তুমি যদি ডিনেচার করো, রিডিউস করো, যাই করো, তাহলেও তুমি মোনোমারিক স্টেট দেখতে পাবে, তার সঙ্গে কিন্তু ডাইমারিক স্টেটও দেখতে পাবে, তার সঙ্গে টেট্রামারিকও দেখতে পাবে, সব দেখতে পাবে। কেন? ক্রস লিঙ্কার কি করছে, একটা মোনোমার এবং অন্য একটা মোনোমার যদি খুব কাছাকাছি থাকে, 4 অ্যাংস্ট্রং এর মধ্যে ডিসটেন্সে থাকে, মানে ইউজুয়ালি যদি ওটা ডাইমারিক ফর্মে থাকে, তখন কিন্তু দুটোকে ধরে রাখছে। এবার ডিনেচার করলেও কিন্তু দুটো আলাদা হবে না। ফলে এই প্রোটিন প্রোটিন কমপ্লেক্স বা প্রোটিনের ফিজিওলজিক্যাল স্টেট স্টাডি